স্বাগত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। ডিম, দুধ, মাংস সব মিলিয়ে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। কোরবানির পশুর চাহিদা পূরণে দেশীয় খামারিদের উদ্যোগ রীতিমতো গর্বিত করেছে প্রাণী সম্পদ খাতকে। মুরগির মাংস আর ডিমের পুষ্টিতে রোগ প্রতিরোধের তুষ্টি এখন উল্লেখ করার মতো। শুধু সামান্য পিছিয়ে থাকা দুধের সরবরাহে এখন দেশের বেশিরভাগ মানুষ প্রায় প্রতিদিনই ডিম আর মুরগির মাংস খায়। চাহিদা বাড়ছে গরুর মাংসেরও, তাই দাম বাড়লেই হয় হইচই। সরকার চেষ্টা করছে সুলভ মূল্যে বছর জুড়ে ডিম, দুধ আর মাংসের সরবরাহ বাড়াতে। বিশ্বব্যাংকের সহায়তায় এলডিডিবি নামে বিশাল প্রকল্প সফলভাবে শেষের পর্যায়ে। এর মধ্যে পাশ হওয়া আইনের মাধ্যমে অচিরেই শুরু হবে ডেইরি বোর্ডের কার্যক্রম। আর এই অবস্থায় আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর। 2 দিনের প্রদর্শনীতে রাজধানীতে বিশেষ করে আমরা দেখতে পারবো আগামীকালও। এই উপলক্ষে আজকের এই ডিবিসি নিউজের এই আয়োজন এবং এই আলোচনার বিষয় আমরা ঠিক করেছি উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা কোন পথে। আর এই নিয়ে আলোচনায় আমাদের সাথে এখন স্টুডিওতে আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক। স্বাগত আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। স্বাগত আপনাকে। আমরা আশা করছি আমাদের এই লাইভ অনুষ্ঠানে আরেকটু পরেই আমাদের সঙ্গে যোগ দিবেন ইমরান হোসেন, আমাদের ফার্মার্স অ্যাসোসিয়েশন, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। আমরা আশা করছি যদি উনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি শুরুটা করতে চাই দুজনকে অভিনন্দন যে একটি সফলভাবে একটি অনুষ্ঠান শুরু হলো। এবং আমরা এটা জানি যে 1973 সালে বঙ্গবন্ধু একটি অনুষ্ঠান ছিলেন প্রাণী সম্পদের। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার প্রধান, উনি এই প্রাণী সম্পদের এই সেবা সপ্তাহ এবং প্রদর্শনী উদ্বোধন করেন। রিয়াজুল হক যদি বলেন যে এই সপ্তাহে আমরা এইটার মাধ্যমে আমরা কী অ্যাচিভ করব এবং আমাদের মতন মানুষ, সাধারণ মানুষের জন্য আমরা গিয়ে কী দেখব বা আপনারা কী সেবা দিতে চান মানুষকে প্রাণী সম্পদ এই সেবা সপ্তাহ উপলক্ষে। আপনি যথার্থ বলেছেন যে স্বাধীনতার পর আছে কিন্তু অনেক বছর আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা বিষয় ইনোগ্রেট করে তিনি নিজে দেখবেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন, আমরা কাজ করছি, একটা পরিবর্তন আসছে। তিনি নিজের চোখে দেখা, এর মধ্যে একটা সন্তুষ্টি। তারপরে হলো যে এখান থেকে সন্তুষ্ট করে বসে থাকে না, আরও কত পরিবর্তন। আজকে অনেক কথা এসছে, আমাদের রপ্তানি যদি করি তাহলে সেখানে কি কি আমাদের পরিবর্তন আনতে হবে। মানে প্রাণী সম্পদ খাত থেকে রপ্তানির ব্যাপারে আজকে এসেছে, যখন আমরা বলছি যে রপ্তানি বাড়াতে হবে, অন্য অনেক প্রোডাক্টও দরকার রপ্তানি। আজকে দেখেছেন যে নিবৃত্তি কিন্তু রপ্তানি হচ্ছে। আরও আজকে দেখেছেন যে আমরা 13টা দেশে রপ্তানি করছি আমাদের প্রোডাক্ট, যেটা আমরা চিকেন সসেজ বলি, নাগেট বলি, সেগুলো কিন্তু হচ্ছে। সুতরাং এটা একটা কিন্তু উৎসাহ আসবে। আমি আবার দায়িত্ব নিয়ে বলেছি এই সপ্তাহ উদযাপন করেছেন, আগামী বছর যদি একইভাবে করতে পারি দেন 13টা দেশে রপ্তানি করছে, এখন একটা উৎসাহ আসবে। দেখবেন যে আগামী বছর এটা 23টা দেশে যাচ্ছে, মিনিমাম 10টা আরও দেশে আমরা দিয়ে করবো। সুতরাং এটাতে উৎসাহ বাড়বে। তারপরে মানুষজন এটাতে ইনভেস্ট করতে একটা সাহস পাবে যে রাষ্ট্রের প্রধান এটাকে এনকারেজ করে, যার অবশ্যই ওনার নেতৃত্বে সব হয়। তারপর নিজের চোখে দেখার পরে যে সন্তুষ্টি, স্মাইলিং ফেস, এটা কিন্তু আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেবে। আমাদের এন্টারপ্রেনারদেরকে, আমরা যারা কাজ করি, আমাদেরকে সকলে মিলে কিন্তু আমরা একটা এনকারেজিং ইয়েতে গিয়েছি। এবং সকলে বিফিটিং ম্যানারে অনুষ্ঠানটা হওয়ার পরে দায়বোধ কিন্তু বেড়ে যাবে। আগামী বছর কিন্তু আরও ভালো কিছু দেখাবো। মানে আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে আছেন, মন্ত্রণালয় যারা আছেন, তাদের সকলের জন্য একটা উৎসাহ, যেমন দায়েরও ব্যাপার আছে। অবশ্যই আরেকটা কথা, হ্যাঁ, দায়ের ব্যাপার আছে। দায়টাই হচ্ছে আমাদেরকে চেতনা দিবে যে আমরা কাজ করব। আরেকটা জিনিস হলো যে আমরা শুধু এই যে সংখ্যা দিয়ে, আমি আগেও বলছি যে উৎপাদনের পরিসংখ্যান দিয়ে আমরা এখন ক্ষান্ত হতে চাই না। যে আমরা বলছি যে এখন গুণে মানে, অর্থাৎ এটার যে কমপ্লায়েন্সেস আদার, এটা খাদ্য হিসেবে কতটুকু নিরাপদ এবং কতটুকু এটা মানুষের স্বাস্থ্য পুষ্টিগুণ এবং প্রতিটা বিষয় এবং আমরা অ্যাড্রেস করবো, করছি অলরেডি, আরও করবো। আশা করি নিশ্চয়ই। আমি একটু যেতে চাই, আমাদের সম্মানিত সচিব মহোদয় আছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। আপনি যদি বলেন যে সত্যি আমরা একটা দেখলাম যে প্রধানমন্ত্রী এসে এটা উদ্বোধন করলো, আমরা প্রতি বছরই হয়তো দেখি, সেটা একটা নতুন ব্যাপার। এবং একই সঙ্গে আজকে একটা বড় ধরনের আলোচনা হলো যে, এবং খামারিরাও বললেন, যারা উদ্যোক্তা তারাও বললেন যে তারাও রপ্তানি করতে চান। যেটা রিয়াজুল হক বললেন যে আমরা তো সসেজ, নাগেটস এগুলো রপ্তানি করছি, কিন্তু একটা মাংস রপ্তানি করা বা ডিম রপ্তানি করা, সেটার ক্ষেত্রেও একটা আলোচনা হলো। সেটা আমরা দেখলাম, আমরা লাইভ করেছি, আমরা সম্প্রচার করেছি সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য। মানে সচিব যদি একটু বলেন যে এক্ষেত্রে আমাদের সম্ভাবনাটা কতটুকু আপনি দেখেন। না, এবং আপনাকে অভিনন্দন যে এরকম একটা অনুষ্ঠান হলো যেখানে প্রধানমন্ত্রী থাকলেন অনেক বছর পর। না, আসলে এটা সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমরা এই ওয়েদারটা এখন একটু গরম ওয়েদার, তারপরেও আমরা মনে করি যে পুরাতন বাণিজ্য মেলার বিশাল মাঠে আমাদের অনেকগুলো স্টল, অনেকগুলো উদ্যোক্তা, খামারি এবং আমাদের প্রাইভেট সেক্টর, সরকারি সেক্টরের একটি মিলন মেলা। তো মাননীয় প্রধানমন্ত্রী আসার কারণে যেটা হয়েছে বা হবে, সেটা হলো একটা উৎসাহ, উদ্দীপনা, আত্মবিশ্বাস তৈরি হবে।
আপনি জানেন হয়তোবা বঙ্গবন্ধু 1973 সালে সেই সময়ে কি দূরদর্শিতার সাথে দুটো সিদ্ধান্ত, একটি হলো যে অস্ট্রেলিয়া থেকে উন্নত জানের আমাদের গাভী। হ্যাঁ জার্মানির এটা অস্ট্রেলিয়ান জাত বলে ফ্রিশিয়ান জাত। ফ্রিজিয়ান এবং জার্সি জার্সি। জাত আনলেন এবং কৃত্রিম ইনসেমিনেশনের যে প্রক্রিয়া শুরু করছিলেন সেটি কিন্তু বাংলাদেশের প্রাণী সম্পদের একটা বিশাল ভিত্তি বা দিগন্ত তৈরি করে দিয়েছিল। আজকে বাংলাদেশের পথে প্রান্তরে বা গ্রামেও আপনি ক্রস জাত ছাড়া শঙ্কর জাতের দেখবেন না। গরু দেখি আমরা। হ্যাঁ, এটার কিন্তু ভিত্তি কিন্তু ওই সময় তৈরি হয়েছে। দিনে দিনে ভিতরে ভিতরে মানুষের মধ্যে কি পরিমাণ সাড়া জাগিয়েছে, কি পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে কি এই বৃহত্তর কৃষি খাতে, বিশেষ করে এই মৎস্য প্রাণী সম্পদ খাতে, এটা অনেকের অজানা। আমরা এখন আগে সপ্তাহে হয়তো একটা ডিম খেতাম, এখন আমরা প্রতিদিন খাদ্য তালিকায় ডিম। আমরা আগে হয়তো মাসে একবার মাংস বা 2 বার মাংস খেতাম, এখন প্রতিদিন আমরা মাংস খাচ্ছি। দুধের ক্ষেত্রে আমাদের প্রতিদিন কনজাম্পশন বাড়ছে, পপুলেশন বাড়ছে, কিন্তু দুধও আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। আমরা দুধ এখনও গুঁড়ো দুধ কিছু আমদানি করি, কিন্তু আমরা তরল দুধ যেটা আমাদের দেশীয়ভাবে উৎপাদিত হয় সেটা আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন গরু এতদিন ছিল মানুষের ব্যক্তিগত বাড়ির মধ্যে একটা দুটো গরু, কিন্তু গরুর চাষ এখন একটা শিল্পে পরিণত হয়েছে। এখন আপনি মুরগি, পোলট্রি একটা বিরাট শিল্পে পরিণত হয়েছে। আমরা আগে প্রায় পোল্ট্রি খাতেই তো 40,000 কোটি টাকার বিনিয়োগ আমাদের। রাইট, এবং এই সাথে যে কর্মসংস্থান হয়েছে বিশাল, এটা অনেকের কল্পনার বাইরে। গ্রামীণ অর্থনীতিতে যদি আপনি শিল্প খুঁজতে যান তাহলে আপনি প্রায় সবাই জায়গায় একটা কমন জিনিস দেখবেন, সেটা হলো পোলট্রি খামার এবং এই গরুর খামার। এবং সেই গ্রামে এখন আগে মানুষ গৃহস্থ নিজেরা দুধ খেত, এখন দুধ ওখানে উৎপাদন হয় এবং এগুলো বাজারজাতকরণ হয়। আপনি পাবনা সিরাজগঞ্জ গেলে দেখবেন, মানে সকালবেলা দেখলে মানে গরুর আওয়াজ এবং দুধের সাপ্লাইয়ের যেই, আমরা জানি যে সিরাজগঞ্জে আপনার চরে গরুকে ডাকলেও গরু সাড়া দেয়, এরকম আমরা দেখিয়েছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আসাতে যেটা হয়েছে, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমাদের অগ্রগতিগুলো, অর্জনগুলো, আমরা অনেকগুলো নতুন নতুন জাত উদ্ভাবন করেছি এবং সেগুলো খামারিদেরকে দিয়েছি। মুরগির ক্ষেত্রেও গরুর ক্ষেত্রেও আমরা অনেকগুলো ভ্যাকসিন এবং চিকিৎসা সুবিধা দিচ্ছি, যেটি আগে হয়তো অ্যাভেলেবেল ছিল না। এবং আমরা বলতে পারি অলমোস্ট আমরা মুরগির খাদ্যে আমরা স্বয়ংসম্পন্ন, মানে আমাদের এখন ইম্পোর্ট করতে হবে না। হ্যাঁ, কিছু হয়তো উপকরণ আমরা ইম্পোর্ট করি, মানে আমরা তো ভ্যাকসিন আনি, ভুট্টা আনি, অল্প কিছু সয়াবিন আনি, কিন্তু আমরা ইচ্ছা করলে এগুলো আমরা নিজেরাও তৈরি করতে পারি। আমাদের এখানে সেই উৎপাদন কৌশল এবং ফ্যাক্টরি, ভুট্টার উৎপাদন তো অনেকটা বেড়েছে। সুতরাং আমি সামগ্রিকভাবে মনে করছি যে প্রাণী সম্পদ খাত বা গ্রেটার মৎস্য খাত বা কৃষি খাত বাংলাদেশের সাফল্যের একটি কিন্তু চূড়ান্ত উদাহরণ। বাংলাদেশের ধানি জমির পরিমাণ কমছে, নদী নালার সংখ্যাও কমছে, কিন্তু জনসংখ্যা বাড়ছে এবং জনগণের ক্যাপাসিটি বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, পুষ্টি সম্পর্কে ধারণাও বেড়েছে, কনজাম্পশনও বেড়েছে। এই যে বৃহৎ কনজাম্পশনকে যোগান দিয়ে যাচ্ছে, শুধু এই সরকারের আমলে আমরা একটা পরিমাণের হিসাব করলাম, এই গত 15 বছরে দুধ, ডিম, মাংস 4 গুণ, ডিম 4 গুণ, মাংস 7 গুণ, এবং দুধ 4 গুণ উৎপাদন বেড়েছে। তো এটা মানে গত 15 বছরে এটি একটি বিরাট অর্জন। আসলে ঠিক এখন কিন্তু সেই জন্য আমার মনে হয় প্রাণী সম্পদ অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের চ্যালেঞ্জটা হলো উৎপাদন বাড়ানো, তারপরে এখন চ্যালেঞ্জ হলো সুলভ মূল্য। দুটো জিনিস বেশিরভাগ মানুষের জন্য সহজলভ্য করা। না, দুটো জিনিস আমি বলি। এতদিন আমরা উৎপাদন বাড়িয়েছি, এখন আমরা চাচ্ছি যে মানে এবং গুণে এটা বাড়ানো আর প্রোডাক্টিভিটি বাড়ানো এবং দামের বিষয়টা আমি একটু পরে বলছি। প্রথমে আমরা যা উৎপাদন করছি তা কি মানসম্মত উৎপাদন, তা কি নিরাপদ পুষ্টি দিচ্ছে, আমাদের চাহিদাকৃত পুষ্টি পাচ্ছি কিনা। আর 2 নম্বর কথা হলো যে আমরা এখন মার্কেটে যখন যাচ্ছি, মার্কেট কিন্তু এতটাই ওপেন আজকাল সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কারণে, মানুষ কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ খুব দ্রুত বিচার করতে পারে। সুতরাং এখানে কমপ্লায়েন্সের একটা ইস্যু আছে। আপনি যদি গ্লোবাল মার্কেটে, যদি এক্সপোর্ট মার্কেটে ঢুকতে চান, আপনাকে কমপ্লায়েন্সড হতে হবে। যেমন আমাদের গার্মেন্টস কমপ্লায়েন্সড হয়েছে, এরকমভাবে আমাদের এখানেও কমপ্লায়েন্সড হওয়ার অনেকগুলো এখন শর্ত আছে।
এগুলো আমরা এখন মনোযোগ করলে দিয়েছি। সেটাই, তাহলে সেই চ্যালেঞ্জ পূরণ করতে পারলে কিন্তু আপনি একটা রপ্তানি একটা আলাদা খাত হবে আমাদের প্রাণী সম্পদ। রাইট, এবং আমরা শুধু এটা মৎস্য এবং প্রাণী সম্পদ দুটো খাতেই আপনি আমাদের বলছেন যে সব বাড়িতে খামার আছে বা একটা দুটো গরু এবং মুরগি, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সেই উৎসাহে এসেছেন, তার গণভবনেও কিন্তু আমরা দেশীয় মুরগির থেকে না, শুরু করে সেটাই। মাছ, লেকে যে মাছ, আমাদেরকে উনি নির্বাচন আগে বলেছিলেন যে নির্বাচনের পর একটা অনুষ্ঠান হবে, তোমরা এখানে এসে ক্ষেতের সবজি থেকে শুরু করে এখানকার মাছ, এখানকার মুরগি দিয়ে আমরা তো তোমরা- এখন বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে মনে হয় আদর্শ খামারটি মনে হয় গণভবনে। গণভবনে কারণটা আমরা- হলো সেখানে মাছ উৎপাদন হয় এবং হাঁস মুরগি, গরু, ছাগল। সবজি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ছাগলের এই যে আমাদের যেটা ইয়ে ছিল, স্টল ছিল। স্টল ছিল, নিজে দেখলেন, বলে যে আমার এতটি ছাগল আছে, 26টির কথা 26টি গণভবনে আছে। গণভবনে আছে। এবং উনি একটা ছবি আছে আজকে দেখে উনি নিজেও এটা খুব খুশি হলেন, উনি নিজে হাঁসকে খাবার দিচ্ছেন। আচ্ছা, সেটা আপনাদের দেখিয়েছেন। এবং আবার বলছে যে আমি যখন বললাম যে কবুতর এরকম আমাদের এখানে এতগুলো, বলে যে না কবুতর আমার অনেক কবুতর। অনেক কবুতর আছে, তো মাননীয় প্রধানমন্ত্রীর মতো আমি জানি না এরকম কৃষি বান্ধব মানে বা একটা খামারি প্রধানমন্ত্রী বলতে, খামার একজন বান্ধব- খামারি প্রধানমন্ত্রী। এবং উনি এতটাই এগুলো নিয়ে উনি এতটাই আবেগী থাকেন এবং এতটাই অ্যাটাচড থাকেন, সেটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে। আমি সেই জন্য বলছিলাম যে রিয়াজুল হক, এটা কিন্তু একটা দায়ও না, যদি বাংলাদেশের সরকার প্রধান যদি একজন খামারি হন, তাহলে খামারের সঙ্গে যুক্ত যারা আপনারা এই দায়িত্বে আছেন, তাই না, দেখভাল করা। এবং সজীব মহোদয় বললেন, কালকে কিন্তু আলোচনা হয়েছিল, আমাদের বেসরকারি ক্ষেত্রের উদ্যোক্তা মশিউর রহমান বলছিলেন বিপিআইসির, এবং বড় উনি প্যারাগনের উনি বলছেন যে কমপ্লায়েন্স যত বাড়বে তত উৎপাদন ক্ষমতা বাড়বে এবং দাম কমানো তখনই সহজ হবে। Exactly. আর যদি মানে এই ব্যাপারে প্রাণী সম্পদ অধিদপ্তর, আমি জানি এলডিবির নামে বড় প্রজেক্ট চলছে বিশ্বব্যাংকের অর্থায়নে, তা থেকে আমরা সুফলটা কতদিন হবে আমাদের, আমরা কব বলবো যে আমরা দেখেন শুধু ভোক্তা শুধু কিন্তু এইটুকু ভাববে যে আমি কম দামে মুরগি, ডিম, দুধ পাবো কিনা। না, ভোক্তা কিন্তু যে কম দামে পাচ্ছে না তা না। আমরা ধরেন 70-এর দশকে যাই, 80-এর দশকে যাই, ডিমকে আসলে আমাদের যে বেতন ছিল সেই তুলনায় ডিমের দাম কত ছিল আপনি দেখেন, এখন সেই তুলনায় কিন্তু কিছুই না। আসলে আমি এটাতে সন্তুষ্ট না, যাতে হঠাৎ করে কিছুদিন ওই যে বাড়ে সেটাও যাতে না হয়, হ্যাঁ। সেটা যাতে একই রকম থাকে। আমি অনেকগুলো ফর্মুলার কথা বলেছি, যেমন ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমি স্যারকে সবসময় বলে যাচ্ছে যে এটা ড্রেসড ব্রয়লারের সংস্কৃতিতে আসতে হবে, তাহলে দামটা কিন্তু একই রকম প্রক্রিয়াজাত করা মাংস আমাদের এক্স্যাক্টলি, সেক্ষেত্রে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ে কিন্তু স্বস্তি পাবে। না, এটার একটা কারণ বলি, আপনি মুরগির উৎপাদন তো খামারগুলোর ফিক্সড, কিন্তু কনজাম্পশন তো একরকম না। এক্স্যাক্টলি স্যার। কিন্তু একটা মুরগি যখন সে বড় করার জন্য তুলবে, হয়তো ওই সময় তার উৎপাদনটা হয়ে গেছে কিন্তু বাজারে বিক্রিটা কম, তখন যদি ওইটা যদি ড্রেসড ব্রয়লার হিসেবে সে Exactly, স্টোরেজ করতে পারে, আবার অন্য যখন রমজানের সময় চাহিদা বেড়ে যাবে, তাহলে আর উৎপাদন সংকটের কারণে দামটা বৃদ্ধি হবে না, ওই স্টক থেকে এই বর্ধিত চাহিদাটা মোকাবেলা। সেক্ষেত্রে আমাদের খামার যে বন্ধ হয়ে যাওয়ার যে আমাদের একটা নেতিবাচক জায়গা, এত উন্নয়ন হওয়া সত্ত্বেও সেটা হয়তো বন্ধ হবে তখন। না, কারণ সে সেটা পরিকল্পনা করতে পারবে যে কত উৎপাদন হ্যাঁ, করে কত দিনে বিক্রি করবে। রাইট, এটা ঠিক আপনি যেটা বলছেন যে এখন আমাদের এলডিডিপি প্রকল্প মানুষকে এডুকেট করছি, যে মানুষকে সচেতন করছি, বিশেষ করে আমাদের কতগুলো কৌশল হ্যান্ডওভার করছি, যে আপনার খাদ্যের দাম বৃদ্ধির কারণে আপনি এই যে মাংস বা দুধের বা ডিমের দাম বাড়ছে, তাহলে খাদ্যের দাম কমানোর কৌশল কি? হ্যাঁ। আমরা বলছি যে আপনি দানাদার খাদ্য, এটা কম কস্ট খাওয়ান। বেশি, এটা খাওয়ালে শুধু ফ্যাট তৈরি হয়, তার চেয়ে আপনি আমাদের দেশীয় প্রযুক্তিতে এই সবুজ ঘাস সাইলেজ করেন, এটাতে করলে দুধও বেশি আসবে, উৎপাদন খরচও কমে আসবে, এবং এটা আমার মানে আয়ত্তের মধ্যে, এটাতে আমদানি করার কোনো কিছু আর প্রয়োজন হবে না। মানে এবং আমরা তো ভুট্টার উৎপাদন যেহেতু বাড়িয়েছি, ফলে আমরা ভুট্টার গাছ থেকে সাইলেজের উৎপাদনও নিশ্চয়ই আমরা বাড়াতে পারবো। ভুট্টা দিয়ে সাইলেজ কিন্তু হচ্ছে। সেইটা আমি মনে করি যে সেই জায়গায় প্রাণী সম্পদ খাত অধিদপ্তর বা মন্ত্রণালয় সেটা যদি বেসরকারি খাতের উদ্যোক্তাদের, খামারিদেরকে আরও বেশি আমরা যদি উৎসাহিত করতে পারি, এবং নিশ্চয়ই বিরতির পরে এসে রেজুল হক বলবেন যে এই যে আপনার প্রায় অনেক জেলা এবং বিভাগীয় সরকারের স্লোটার হাউস হচ্ছে, ফলে সেটা নিরাপদ খাদ্যের একটা মাংসের একটা বড় জায়গা হবে, আমরা সেই দিকে তাকিয়ে আছি। একটি বিরতি নেব, বিরতির পরে আমরা আবার আলোচনা করবো। আমাদের সঙ্গে আছেন মাননীয় সচিব মহোদয় এবং মহাপরিচালক প্রাণী সম্পদ। স্বাগত আরেকবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে আমরা আলোচনা করছি উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা কোন পথে। আর এই জন্য আমি থামছি যে স্লোটার হাউস হচ্ছে আমরা জানি, তার মাধ্যমে যেমন গুণগতভাবে আমরা যেটা বলছিলাম মাংসের গুণগত না, আমরা কোথায় কাটছি, কোথা থেকে জবাই হচ্ছে, কীভাবে আসছে, সেটা একটা পুষ্টিও বলেন বা গুণগত মানের বলেন বা রোগের ক্ষেত্রে বলেন, সেইটা তো একটা উন্নত হচ্ছি, সেইটা আমরা কত দূর আশাবাদী, কবে নাগাদ আমরা এগুলো পাবো? শোনেন, যে কোনো কাজ, এই যে সাইলেজের কথা বললেন, সাইলেজ কিন্তু এক সময় খুব ক্যাম্পেইন করছি, আচ্ছা, কিন্তু এটাকে পপুলার করা খুব কষ্ট হয়েছে, কিন্তু হয়েছে এখন কিন্তু সাইলেজ মানুষের এটা পটেনশিয়াল বুঝছে, এখন কিন্তু প্রায় 75% যারা কমপ্লায়েন্সেস খামা তারা ইউজ করে।
এরকমই যে এখন স্লটার হাউসের ইস্যু আসছে, এটা হয়তো আমরা অনেকেই মনে করি কতটুকু পপুলারাইজেশন করতে, এটা করতে হবে, এটা ইনএভিটেবল, এখন আর কোনো এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ বা নেই। বাজারে জীবন্ত মুরগি জবাই করার থেকে Exactly. ব্রেস্ট মুরগি, না এখন তো আমরা করছি এটা ইয়ের জন্য, ক্যাটেলের জন্য, হয়তো সেখানে ছাগলও জবাই হবে, আর পোলট্রির জন্য কিন্তু এরপরের ইয়েতে আমরা পোলট্রিতেও যাব। অলরেডি দাবি আসছে কিন্তু পোলট্রির জন্য করা যাবে। চট্টগ্রামে কিন্তু স্যার গিয়েছিল, ওখানে বলছে ওনারা পোলট্রির জন্য একটা করতে হবে। আমরা এটাকে আগে পপুলার করব। এখন এটা ছাড়া উপায় নাই, কারণ শুধু যে হাইজিন মেনটেন হবে এখানে তা না, ট্রেস ব্যাক করা, ভবিষ্যতে রপ্তানি করতে যান এগুলো লাগবে। আর তাছাড়া আপনার এই যে রোগ বালাই ছড়ানো হচ্ছে, যখন একটা জায়গায় কনফাইন করবেন যত্র জবাই না করে, তাহলে তো আমাদের মূল ইন্টারেস্ট হলো তখন রোগবালাই ছড়াবে না। এই যে এতগুলো পশু আনে, এর মধ্যে দুইটা যদি অসুস্থ থাকে এখান থেকে কিন্তু ভাইরাস ছড়াইতে যায় যত্র। এখানে কনফাইন্ড হয়ে এক জায়গায় আসবে, যদি রোগ থাকে এখানেই কনফাইন্ড থাকবে। আর এটা এমনভাবে করা, বিশেষ করে সিটি কর্পোরেশনগুলো, সেখানে আইসোলেশন থাকবে, পরীক্ষা করার পরে সুস্থ থেকে অসুস্থকে সেপারেট করা, এবং অসুস্থ থাকলে কী করতে হবে সেটারও কিন্তু একটা শৃঙ্খলা সেখানে বোঝা। আবার সেখানে প্রশিক্ষণের একটা থাকবে, এটা অনেক সুন্দর, এবং এটা আমরা কিন্তু বাস্তবায়ন করে ছাড়বো, এত সোজা না। আসলে এখানে কিন্তু মিডিয়া ইনভলভ, এখানে সিভিল সোসাইটি ইনভলভ, আমরা তো আছি সেই জন্য। ঠিক আছে। আমি যে সজীব মাহমুদকে জানছি, আজকে প্রধানমন্ত্রী বললেন যে আমরা অন্যের মুখাপেক্ষি হয়ে থাকবো কেন না, আমরা শস্যের উৎপাদন বাড়াবো, এমনকি আমরা এই ক্যাটেলের ক্ষেত্রে, প্রাণী সম্পদের ক্ষেত্রে আমরা উৎপাদন তো বাড়িয়েছি, আপনারা নিজেরাই পরিসংখ্যান দিলেন। এখন গুণগত মান এবং দাম সুলভ করা যায় কীভাবে, সেইটা চ্যালেঞ্জ একটা। কিন্তু আমরা এর মধ্যেই আবার শুনি যে গরু মাংস আমদানি হবে, সেইটা কেন হবে সেটা আপনারা না, ওটা ঠিক সেরকম না। আমি বলি আর্জেন্টিনা, ব্রাজিল ওরা পৃথিবীতে শীর্ষস্থানীয় মানে গরু উৎপাদন করে। বিফ এক্সপোর্টার। হ্যাঁ, তারা আসলে তাদের এক্সপোর্ট মার্কেট খুঁজতে চায়। সারা পৃথিবীতে বের হয়েছে, আমাদের কাছেও প্রাইমারি কথাবার্তা বলছে। তা আমরা বেসিক্যালি লাইভ গরু আনা এটা খুব সহজ কাজ না, কারণ একটা প্রজাতি যখন একটা দেশে ঢুকবে, সেই প্রজাতির অনেকগুলো বৈশিষ্ট্য এমনকি রোগ বিরোগ নিয়েও ঢুকতে পারে। আমরা সেই জন্য একটা জাতকে এখানে ডেভেলপ করতে, আমাদের এখানে শাহিওয়াল বলে একটা জাত আছে, হ্যাঁ। সেটা আমাদের পাশের ঘরের জাত, অনেকটা দেশের জাতের মতো, ইন্ডিয়া পাকিস্তানের, সেটি এস্টাবলিশ করতে আমাদের দীর্ঘ 50 বছর গেছে। কারণ এটা একটা কমপ্লায়েন্সেস আছে, একটা প্রটোকল আছে এই জাতগুলো এস্টাবলিশ করা, এটা এত সহজ ইস্যু না। এটা দ্বিতীয় কথা হলো যে আমদানি করার বিষয়টা যত সহজে বলা হচ্ছে, যত দাম কমা হচ্ছে, এটা ওভাবে বাস্তব না। 2 নম্বর হলো যে শেষ পর্যন্ত আপনি যদি 1 বছর হয়তো আপনি একটা সস্তা খেলেন, কথার কথা হাইপোথেটিক্যালি বললাম, কিন্তু আমাদের এই লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এই খামারিরা অনেকে হয়তো তখন ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তারপরের বছর যদি আপনি দাম বাড়ে, তখন আপনি হুট করে উৎপাদনটা বাড়াতে পারবেন না। উৎপাদনের একটা চেইন তৈরি করতে লম্বা সময় লাগে। সুতরাং আমাদের এই শিল্প একসময় ভারতীয় গরু না হলে আমাদের এখানে কোরবানি হতো না, ভারতীয় গরু না হলে আমাদের মাংসের বাজার চলতো না। আমরা এক ধরনের ডিপেন্ডেন্সির মধ্যে ছিলাম। এই গরু চোরাচালানি করতে গিয়ে অনেক লোকজনের প্রাণ ঘটনা ঘটেছে। তা আমরা সেই জায়গা থেকে এখন বাজারে আপনি দেখবেন গত কয়েক বছরে কি সতেজ সুন্দর গরু, দেশি গরু, দামও যে খুব বেশি তা না। এমনকি গত বছর এত গরু আসছে বাজারে, কিছু গরু অবিকৃত রয়ে গেছে। সুতরাং আমরা যে পর্যায়ে আমাদের জনগণ এটাকে একটা শিল্প হিসেবে দাঁড় করিয়েছে, এত বিরাট সংখ্যক একটা কর্মসংস্থান, আমি মনে করি যে এই মুহূর্তে আমদানির যে কথাবার্তা হচ্ছে এটা ততটা বাস্তবসম্মত নয়। তারপরও আমাদের যেহেতু ওপেন মার্কেট ইকোনমির একটা যুগ আছে, সবাই তো কম্পেয়ার করবে, তা আমরা সেটা নিয়ে কাজ করছি। আমরা যেভাবে মাংসের দাম আরও কীভাবে কমানো যায়, পার্টিকুলারলি কমবে আমি বলি, যদি আমরা ওই যে বললাম পশু খাদ্য নিয়ে আমাদের এক ধরনের এখন হয়েছে, দানাদার খাদ্য খাওয়াইতে হবে, কিন্তু সেটা থেকে যদি আমরা সাইলেজ এবং সবুজ ঘাসে যেতে পারি, দাম অনেক কমে আসবে। আরেকটা বিষয় আছে, আমি একটু রেজুল হকের কাছে থাকবো। আপনি একটা ভেটেরিনারি লোক হতে না, এনিম্যাল হাসবেন্ডারির লোক, বা যেটা আজকে মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যে এটাকে একটা সেবা হিসাবে স্বীকৃতি দেওয়া, মানুষের স্বাস্থ্যের মতনই। তার আগে আমি একটু জানতে চাই, একটা কথা খুব উঠছে যে আমরা যদি চামড়ার দাম বাড়াতে পারি, তাহলে গরুর মাংস যে খামারি যে গরু বিক্রি করে, সে যদি চামড়ার দাম পায় আর একটু বেশি, তাহলে হয়তো সে আর একটু দাম কমাতে পারে। এইখানে কোনো কাজ করার সুযোগ আছে কিনা? এখানে অবশ্য চামড়া প্রসেসিং তো এটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি চলে যায়, কিন্তু উৎপাদনের সাথে আমরা জড়িত, এটা তো সত্য কথা। একসময় তো অনেক দাম পাইতো চামড়া, সুতরাং সেখানে দাম পাইলে তো সে অবশ্যই মাংসের উপরে তখন একটু দাম কমবে। কিন্তু সেটা নিয়ে কাজ করতে হবে, কিন্তু আমরা একক মিনিস্ট্রি কাজ করলে হবে না,
অনেকগুলো মিনিস্ট্রি একসাথে কাজ করা সেখানে সুযোগ আছে। আমাদেরকে যে দায়িত্ব দিব আমরা সেটা করব। এখন বলছে যে কোরবানির সময় যে চামড়া ছাড়ানোর সময় অনেক অসুবিধা হয়, সেটা জন্য আমরা ম্যাসিভ প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এই কোরবানির আগে, সামনে কিন্তু কোরবানির আগে না, রুটিন করে দিই, কোরবানির আগে আরেক দফা করি। আচ্ছা। এবং সারা বছরে কিন্তু আমরা টার্গেট করি যে কাউকে রিফ্রেশিং করি, কাউকে নতুন করে দিই, মানে কোরবানির চামড়াটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটা হয়তো আমাদের প্রশিক্ষণ হয়তো শতভাগ একেবারে কাজে লাগবে তা না, কিন্তু 60 থেকে 70% যদি কাজে লাগে। কিন্তু এগুলো তো আগে আমরা অ্যাডজাস্ট করি, এখন তো করে যাচ্ছি, প্রতি বছর করি কিন্তু। তো এগুলো আমাদের দায়বদ্ধ। আরেকটা কথা হচ্ছে যে উৎপাদনের সময় আমরা যে কনফারেন্স মেনটেন, স্যার যে বলছে সবুজ ঘাস খাওয়ানো, এতে কিন্তু চামড়া কোয়ালিটি বাড়ে। এখন আমরা বলছি একটু গ্র্যাজিং করাতে হবে, সেটাও কিন্তু শৃঙ্খলায় আসছে। ঘরটা ডিজাইন করতে আমরা বলছি এমনভাবে যাতে গায়ে একটু রোদ লাগে, একটু হাঁটাচলা করতে হবে, তাতেও চামড়ার কোয়ালিটি বাড়বে। সুতরাং আমরা মাংস কোয়ালিটি বাড়বে, চামড়া কোয়ালিটি। আমরা দেখছি যে বিশেষ ধরনের খামারের ঘর করছেন আপনারা। হ্যাঁ, এলডিপির আওতায়। হ্যাঁ, এগুলো এইটাতে কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। এগুলো শুনেন, এগুলো যে হল্যান্ডে কি করে, ওদের তো জায়গা নেই, ওরা তো যে জেনাতন করি, ওরা কিন্তু কনফারেন্সটা ঘরের মধ্যে করে। ওদের এক্সারসাইজটা আজকে স্যারকে বলেছি, দেখিয়েছি আমি, ঘরের মধ্যে এক্সারসাইজ করবে এবং সানলাইটটা গায়ে যাতে লাগে ওইটা ব্যবস্থা করা। গ্র্যাজিং আমার হয়তো ল্যান্ড নাই, কিন্তু আমি ঘরের মধ্যে একটা অস্ট্রেলিয়ান কালচার ডেভেলপ করবো, এখানে যে সোশ্যালাইজেশন করবে, ঘোরাফেরা করবে, এই যে খুনসুটি করে, এটাও কিন্তু তার এক ধরনের সুখিতা। একটা সুখী গাভী তো ভালো দুধ দিবে, সে ভালো বাচ্চা দিবে। অনেক বেশি মানে পুঙ্খানুপুঙ্খানু জিনিস। চামড়ার বিষয়ে আমি যেহেতু কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ে চাকরি করার সুবাদে এই বিষয়টা আমার কিছুটা ধারণা আছে। স্লটার হাউস যেটা বললেন, যদি সত্যি স্লটার হাউসে আমাদের পশুগুলো জবাই হতো, সেখানে কিন্তু চামড়ার ক্ষতিগ্রস্ত হতো না। চামড়াটা এখন আমাদের প্রায় 25-30% চামড়া নষ্ট হয়ে যায়, কারণ আমাদের ঠিকভাবে জবাই হয় না, ঠিকভাবে চামড়া ছেলানো হয় না। দ্বিতীয়ত হলো চামড়াটা, পশুটা জবাইয়ের পর থেকে এটা ট্যানারিতে পৌঁছা পর্যন্ত এটার অনেকগুলো কমপ্লায়েন্স এবং গুড প্র্যাকটিসেস আছে, এবং সেগুলো যদি প্রপারলি রক্ষিত হয় তাহলে কোয়ালিটি চামড়া হয়। এখন বাংলাদেশে চামড়া রপ্তানির ক্ষেত্রে বড় সমস্যা হয়েছে যে গুণগত মানের চামড়া কমে গেছে। গুণগত এবং একটা সনদ আছে যেটা লেদার ওয়ার্কিং, ওই গ্রুপের সনদ পেলে সেই ট্রেনারিগুলো এলডব্লিউজি লেদার ওয়ার্কিং গ্রুপে যদি সনদ প্রাপ্ত যে ট্রেনারিগুলো আছে তারা কিন্তু ভালো এক্সপোর্ট করছে, ভালো প্রাইস পাচ্ছে। তো যদি আমরা ওই এলডব্লিউজি সনদওয়ালা যদি আমাদের প্রচুর ট্রেনারি থাকে, তাহলে বাংলাদেশ থেকে তারা অধিক পরিমাণ চামড়া ইউরোপ বা আমেরিকার বিভিন্ন গন্তব্যে পাঠাতে পারবে। সেক্ষেত্রে অটোমেটিকলি আমাদের এই চামড়ার দাম, তাহলে সেক্ষেত্রে কিছুটা দায় বলি বা কিছুটা মানে উৎসাহ তো আমার মনে হয় যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থাকা দরকার। আমাদের এখানেও কাঁচামাল তো তার, মানে গরুটা তো তার, গাভীটা তো তার না। আমরা এটা যেটা এডুকেট করছি মানুষকে, কারণ ওইখানে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং ওষুধের ব্যবহারের উপরও চামড়ার কোয়ালিটির একটা বিষয় আছে। এই যে চামড়া ছেলানোর পরে টেম্পারেচার কন্ট্রোল, এটাও একটা বিষয়। খুব গরমের মধ্যে চামড়াটা দ্রুত নষ্ট হয়। তো আমরা এগুলো কন্টিনিউয়াস এডুকেট করছি মানুষকে, এবং এই প্রযুক্তিগুলো, এই যে আমরা বিশেষ করে কোরবানির সময় কসাইদেরকে প্রশিক্ষণ এবং বিভিন্ন টিবিসি বাণিজ্য মন্ত্রণালয় থেকেও করে, শিল্প মন্ত্রণালয় থেকেও করে, এগুলো মানুষকে অ্যাভয়েড করতে হবে। সচিব মহোদয়, আমি একটু থামাবো আপনাকে, কারণ বিরতির পরে আমি জানি যে চামড়ার ব্যাপারে আপনি আরেকটু বলতে পারবেন, কারণ আমি মনে করি যে চামড়াটা এবং প্রাণী সম্পদটা এটা যদি সমন্বিতভাবে কাজ হয়, তাহলে আমরা দুই জায়গায় কিন্তু আমরা রপ্তানি বলি বা দেশীয় মুদ্রা বাঁচানোই বলি। আপনি যেটা বলছিলেন যে আমরা সবসময় যে আমরা যদি এখন আমদানি করি গরু বা মাংস, এক সময় তো এটা বিদেশি মুদ্রা দিয়ে আনতে হবে একটা, দ্বিতীয়ত কখন দাম বেড়ে যাবে সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। ফলে আমি মনে করি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে, নিশ্চয়ই দুই জায়গাতে আমরা উপকৃত হব। আমরা একটু বিস্তারিত শুনবো, সেজন্য একটা ছোট্ট বিরতি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে। সচিব মহোদয়, আমি আপনাকে থামিয়েছিলাম, আপনি চামড়ার কথাও বলছিলেন যে এটাও আমাদের একটা সমন্বিত উদ্যোগের কথা মনে হয়, যে যদি আমরা প্রাণী সম্পদ খাত, আমাদের শিল্প খাত, আমাদের বাণিজ্য খাত মিলে আবার কাজ করি, তাহলে এই যে চামড়া যেটা আমাদের অনেকটা কমে গেছে না, আমাদের দ্বিতীয় রপ্তানি ছিল, চামড়া শিল্পের কাঁচামাল কিন্তু প্রাণী সম্পদের না, অবশ্যই না। আমরা যেটা বলি, আমাদের মোট চামড়ার প্রায় 50% অধিক আমরা পাই হলো কোরবানির সময়। তো কোরবানির সময় যেটা হয়, ওই একদিনের কসাইরা, মানে তারা হঠাৎ করে কসাই পরিণত হয়, তারা এটা চামড়াটা ছেলানোর সময় প্রথমে চামড়ার কোয়ালিটি নষ্ট করে, প্রায় 25-30% চামড়া ওখানে নষ্ট হয়। আর একটা হলো যে এই চামড়াটা আপনি পশু জবাই করার পর থেকে ট্যানারিতে যাওয়া পর্যন্ত, এই সময় যতটা কম সময়ের মধ্যে ট্যানারিতে নিয়ে যাওয়া যায়, যাওয়ার আগে চামড়াটাকে পরিষ্কার করে লবণ দিতে হবে। এইগুলো ধারাবাহিক কাজ।
এগুলো যদি আপনি প্রপারলি না করেন চামড়ার কোয়ালিটিটা পড়ে যাবে, কোয়ালিটি পড়ে গেলে আনডাউটেডলি আপনি ভালো প্রাইস পাবেন না, সেক্ষেত্রে আমরা খামারেই ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে। বা প্রাণী সম্পদের এই মাংসের ব্যবসা যা করে তারা ক্ষতিগ্রস্ত এবং তারা এবার ব্যাপক আলোচনা হচ্ছে যদি চামড়ার দাম দেন তাহলে আমরা মাংসের দাম কমাতে পারি। একটা গরু আপনি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন, একটা চামড়া তো আমরা একসময় 5-6 হাজার 10 হাজার টাকা বিক্রি করছি, সেই জায়গায় এখন আমরা 1,000 টাকা বিক্রি করতে আমি জানি না পারা যায় না, পারা যায় না তো হয়তো। এটা কিন্তু সত্যি হতো যদি আমাদের যদি ট্যানারিগুলো যদি কমপ্লায়েন্সড হতো এবং তাদের সারা পৃথিবীতে যদি তাদের মার্কেট অ্যাক্সেসটা থাকতো, ওপেন থাকতো, তাহলে হয়তো কি বাংলাদেশের ওই চামড়াটা তারা এখন 1,000 টাকা কেন 10,000 টাকা দিয়েও 5,000 টাকা দিয়েও অধিক দামে কিনতো এবং সেটা কৃষকরা তখন হিসাব করতো, কৃষক বলতে খামারিরা, যে আমার গরুর খরচের একটা পার্ট তো চামড়া থেকে আসতেছে, সুতরাং এটা অবশ্যই তাদের জন্য একটু সহায়ক হয়তো হবে। রেজুল হক যদি বলেন যে আমরা আবার ঘুরে ফিরে আমি যদি দামের ক্ষেত্রে থাকি, আমরা দেখেন যে যখন ডিমের দাম কমে যাচ্ছে তখন তো আর কেউ কোনো কথা বলছে না, এখন একটু ডিমের দামটা একটু কম, তাই না? কিন্তু হঠাৎ করে বেড়ে যায়, বা মাংসের দাম হঠাৎ করে ব্রয়লারের দাম বেড়ে যায়, সেটা একটা চাহিদা থাকে, আরেকটা কোনো কারসাজি থাকে বলে আমরা সন্দেহ করি সাধারণ মানুষ। আপনারা কি মনে করেন সারা বছর একই রকম দাম রাখার কোনো উপায় মানে প্রাণী সম্পদ থেকে খামারিদের সাথে মিলিয়ে করার জায়গা আছে? ডিমের দামটা উঠানামা আগে কখনো করে নাই, এই করোনার সময় এটা সরবরাহ আর ডিমান্ডে একটু তারতম্য হয়েছে, সাময়িকভাবে হয়েছে, এটা হিড়িক তৈরি করে, কোনো কিছুর দাম বাড়লে আরও বেশি করে কেনা শুরু। আমরা বলেছি হিড়িক করার দরকার নাই, দেখবেন আপনি বাজারে আস্তে আস্তে প্রবেশ করেন, কিনেন, এগুলো সুফল পাইছে। এইবার কিন্তু রোজার ঈদের সময় কিন্তু একটু বাড়া, আমরা কিন্তু টকশো করেছি, বলেছি হিড়িক করার দরকার নাই, পর্যাপ্ত সরবরাহ আছে, দাম তো আর বাড়ে নাই। সুতরাং এই হিড়িকটা হলো বড়, এক্স্যাক্টলি ব্রয়লারের দাম কিন্তু কমে গেছিল, দাম কমে গেছে, মানে রমজানের আগে ছিল যেটা 10 টাকা 11 টাকা, সেটা 9 টাকায় নেমে আসছে, 9 টাকায় নেমে আসছে। সুতরাং আমি শুনেন, এখন কথা হচ্ছে যে এই হিড়িকটা কিন্তু বন্ধ করা, এবং এখন কারো অর্গানাইজ কারসাজি আছে, আমি ব্যবসা একটা স্বাধীন বিষয়, তারা ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে তারতম্য হলে হয়তো দাম চেষ্টা করে। সুযোগ যে আমি বড় কোনো ইনভেস্টর এখানে সুযোগ নেওয়ার জন্য বসে থাকে তা না, কিন্তু এখানে অনেকগুলো লুফুল তৈরি হয়, হিড়িকটা একটা বিষয়, প্রোপাগান্ডা আছে, সেই জন্য আমরা যখন কথাবার্তা বলি, আমরা যখন প্রাইসিংটা করি তখন আবার ঠিকই চলে আসে। এবং আমরা এটাও শুনতে চাই যে তাহলে যখন আপনারা অনেক ডিম আমদানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়, না 1 কোটি 3 কোটি 5 কোটি 10 কোটি 15 কোটি আমদানি হয়, কিন্তু 1 কোটিও আসে না, বাস্তবতা হচ্ছে এনে কোনো লাভ করতে পারবে না। যত আমাদের ডেইলি ডিম লাগে কত, আমাদের 6 কোটি 30 লক্ষ উৎপাদন, না ডেইলি আমাদের আমি শুনেছি 4 থেকে 5 কোটি ডিম আমাদের লাগে, 4 কোটি হলে হয়, সেখানে 1 কোটি ডিম আসলে আমাদের একদিনের কনজাম্পশনও না, কিন্তু আসছে মনে হয় 20 থেকে 30 হাজার 50 হাজার বা এরকম। কাজেই এটা একটা প্যানিক বাইং যদি না হয় তাহলে এটা হওয়ার কারণে। আর মাঝে মধ্যে হয় কি, মুরগির অনেক সময় অসুখ বিসুখের কারণে মুরগির খামারিরা একটু পিছিয়ে পড়ে, অনেক সময় হয়তো কয়েকটা খামার যদি বন্ধ হয় বা এই চালানে উৎপাদন না তোলে, তার কিছু ডিম কম আসে। তো মার্কেট যেমন আপনি কারওয়ান বাজারে এক এক দিন এক এক সবজির রেট এক এক রকম হয়ে যায়, ডিমেরও মাঝে মধ্যে তাদের প্রোডাকশনটা যদি একটু কোনো কারণে একটু পিছিয়ে যায়, আবার কোনো কারণে মার্কেট রিউমার যদি হয় তখন একটু ভেরি করে। তবে ডিমের মার্কেট আমার মনে হয় রমজান থেকে এখন স্টেবল আছে, এটা অ্যারাউন্ড 9 টাকা, একটু বেশি, খুচরা 10 টাকা, 10 টাকা, তারপর 10 টাকা হলে খুব বেশি না, আমি মনে করি তা উৎপাদন করে তাও টিকে থাকা দরকার। যদি বলেন দুধের ক্ষেত্রে আমরা একটা কথা বলি, দুধের ক্ষেত্রে আমরা এখনো গুঁড়া দুধ আমদানি করি এবং সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণ আমাদের বৈদেশিক মুদ্রাও যায়, আবার একই সঙ্গে কিন্তু আমরা মনে করি অনেক বেশি দামেও আমাদের সেটা খেতে হয়। সেই ক্ষেত্রে দুধের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আমাদের দুধের উৎপাদনের প্রধান পদ্ধতি হচ্ছে কিন্তু জাত উন্নয়ন, জাত রাতারাতি করা যায় না, এটা কিন্তু নাটকীয়ভাবে করা যায় না। হাইব্রিডাইজেশন করে কিন্তু এক জেনারেশনে ভালো দুধ পাওয়া যায়, কিন্তু হাইব্রিড যে বাচ্চাটা হয়েছে এটাকে কিন্তু ডেভেলপ করতে 20 বছর সময় লাগে। এখন 20 বছর একটা না, কোথাও ভুল করা যাবে না। তো সুতরাং আমরা একটা পর্যায়ে এসেছি, কিন্তু আরও একটু সময় লাগবে সেটাকে আপনাকে ভালো একটা জাত স্টেবল করতে। আমরা আবার যে কতগুলো কথা আছে আমাদের, যে আজকে বলেছি যে ফ্রিশিয়ানটা আমাদের জাতির পিতা কিন্তু 1973 সালে ইন্ট্রোডিউস করেছে। এখন কিন্তু আমাদের লোকালের সাথে ফ্রিশিয়ান এটা মেইন স্ট্রিম বলি আমরা, এটা কিন্তু সংখ্যা আধিক্য। এখন আবার যদি অন্য একটা জাত আনতে বলে, তা আমরা সেখানে আবার বিজ্ঞানীরা খুব হেসিটেটিং থাকি, কারণ জাত উন্নয়ন মানে হচ্ছে আপনি মানে হুটহাট করে নতুন নতুন কোনো জাত আনে এটার মধ্যে ঢুকে, আপনাকে এক লাইনে থাকতে হবে, অর্থাৎ যেটা হয়েছে ওটা বেস্ট টু বেস্ট মিটিং করে এটাকে 20 বছর ফলো করতে পারলে তখন দেখবে যে এটা 30 লিটার দুধ আর নামবে না। কিন্তু আবার যদি নতুন একটা জাত আনি দেন, একবার 2 হয় কসেন 3 হয় কসেন, তখন কিন্তু আর জাত ডেভেলপ হবে না, তখন কিন্তু অনেক হেফাজত হয়ে যাবে। যার কারণে এখানে অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু আমরা খুব সতর্ক, আমরা ভুল করতে চাই না। বিয়ন্ড দ্যাট
আমাদের কিন্তু গবেষণায় আমাদের ইম্পোর্টেড কিন্তু এরকম গাবি আমরা নিয়ে এসে এক্সপেরিমেন্ট আমাদের চলতেছে একটা গবেষণা। গবেষকরা শেষ পর্যন্ত যেটুকু আমাদের আউটপুট দিবে সেটা আমরা সফল বলে যদি বিবেচিত হয় আমরা কৃষকদেরকে হ্যান্ড আমরা কিন্তু অনেক পৃথিবীর মধ্যে শুধু কিন্তু সেটা গবেষণায় সফল হলে হবে না, সেটা খামার পর্যায়ে সফল হবে কিনা, না সেটা বাণিজ্যিকভাবে সফল হবে কিনা। প্রথমে গবেষকরা যদি ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ, ইতিবাচক। এটা যাবে মাঠে, আচ্ছা। দেন আমরা কৃষকদেরকে খামারিদের দিব। একটা জাত তৈরি করতে কিন্তু অনেক দিন লাগে, 50 বছর। আর উৎপাদনের কথা বললেন, স্বাধীনতার পরে আমাদের গড়পড়তা গরুর দুধ ছিল কয়েক লিটার বা কয়েক কেজি, এখন সেটা এটা অলমোস্ট এখন 5.5 লিটার 6 লিটার চলে আসছে। মানে কনজিউম না না, উৎপাদন পার হেড। আর আরেকটা বলি, ক্যাটেলে আপনি যদি আমাদের প্রতিবেশী দেশ ভারত, যারা আমাদের থেকে অনেক সেক্টরে বিশেষ করে এই সেক্টরে এগিয়ে আছে, তাদের এই দুধের যেই অর্জনটা তারা 100 বছরে করেছে, আমরা কিন্তু সেটা 50 বছরে অর্জন করেছি। আমরা অনেক কম টাইম স্পেনে অনেক বেশি অগ্রগতি হয়েছে। এখন আমাদের নতুন আপনি যেটা বললেন, তাহলে 2 কেজির জায়গায় এখন 6 কেজি 5.5 কেজি আসছে অন এন অ্যাভারেজ। কোনো গরু বাংলাদেশে এখনো 25-30 কেজি উৎপাদন দেয়, দুধ দেয়, কিন্তু সেটা তো সাধারণ ঘটনা না। এই যে আমাদের বেস্ট টু বেস্ট জাতগুলো বাছাই করতে করতে হয়তো এই 6 কেজিটা, এই 10 কেজিটা, 20 কেজিটা, 15-16 কেজির একটা অ্যাভারেজে দাঁড়িয়ে যাবে। সেই সময়টা আমাদেরকে একটু দিতে হবে, সেটা ছেড়ে দিতে হবে। আমি হয়তো শেষ করব, সবশেষ যদি সচিব মহোদয় বলেন যে এই যে সপ্তাহ করলেন আপনারা, এই যে সেবা সপ্তাহ 2 দিনের প্রদর্শনী, তার মাধ্যমে আমরা ভোক্তাদের পক্ষ থেকে ডিম, দুধ, মাংস, আমরা বলছেন আপনারা রোজার মাসে করেছেন, সারা বছরই একটা মনিটরিং করা বা সারা বছরই খামারিদের সঙ্গে থেকে আমাদেরকে সুলভ মূল্যে দেওয়ার ব্যাপারে যদি শেষ করেন। না, আমি একটা আবার বলি, সরকার পথ দেখাবে, পলিসি দিবে, প্রয়োজনে ইনসেন্টিভ দিবে, রেগুলেটিং এবং মনিটরিং করবে। এখানে মূল অ্যাক্টরটা হলো প্রাইভেট সেক্টর। আমরা প্রাইভেট সেক্টরকে ফ্যাসিলিটেট করব, এবং বাংলাদেশে প্রাইভেট সেক্টর অলরেডি একটা রিমার্কেবল প্রোগ্রেস হয়েছে, বিশেষ করে এই খাতে। তো তারা আছে, আমরা তাদের বেশ কিছু কথাবার্তা আছে, সেগুলো আমরা অ্যানালাইসিস করছি বা দেখছি তাদেরকে কীভাবে আরও সাপোর্ট করা যায়, আরও প্রমোট করা যায়, আরও কীভাবে পলিসি দিয়ে সাপোর্ট দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া যায়। এখন আপনি উৎপাদন ক্ষেত্রে যদি আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে না পারেন এবং একই সাথে উৎপাদন খরচ বা লালন পালন খরচ কমাতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত ফাইনাল প্রোডাক্ট আপনি কম দামে দিতে পারবেন না। সেটাই একটা বড় ধরনের চ্যালেঞ্জ আপনাদের। আমরা সেই জন্য চাচ্ছি পশু খাদ্যের যে জায়গায় তাদের বড় চ্যালেঞ্জ, সেই জায়গায় আমরা হাত দিতে, যাতে খাদ্যাভ্যাস, আরেকটা হলো ভ্যাকসিন, এবং যে ভ্যাকসিন সেটা সুলভ মূল্যে দেওয়া, যেটা আমদানির উপরে নির্ভর করে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা চাই যে এই সেবা সপ্তাহ শুধু নয় বা প্রদর্শনী নয়, সারা বছরব্যাপী প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তর সক্রিয় থাকুক, ভোক্তাদের পক্ষে থাকুক, যাতে আমরা কম দামে ডিম, দুধ, অবশ্যই। আপনাদের সকলকে ধন্যবাদ। এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আপনাদের।